জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, চীনের সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদান আমদানি করছে তেহরান। অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় ফের যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চলছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্র। চীনের সহায়তায় তেহরান এ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করা হয়। তাদের দাবি, চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট পাঠানো হয়েছে ইরানের বন্দর আব্বাসে। এগুলো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ক্ষয়ক্ষতি পূরণে এটি ইরানের পুনর্গঠন কর্মসূচির অংশ বলে মনে করছে পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে বেশ কিছু জাহাজ ও চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইরান বর্তমানে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বা অস্ত্র লেনদেন করতে পারবে না। পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে তেহরান জানায়, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ। এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানান, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে। আরও বলেন, গেল জুন মাসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র প্রকল্প নেই। তবে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা কিছুটা কমিয়েছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেন গ্রোসি। ইরানে বড় শিল্প স্থাপনা রয়েছে যেখানে কিছু কার্যক্রম চলছে, তবে স্পষ্টভাবে জানাচ্ছি, এর মানে এই নয় যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কাজ চলছে। এ অবস্থায় ইরান ইসরায়েল সংঘাতের জেরে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান পরমাণু বৈঠক পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। বলেন, ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আবারও আলোচনা শুরু হলে কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদী দোহা। ইরান কখনো মার্কিন বর্ষতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের বিরুদ্ধে শত্রুতা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর থেকেই মার্কিন চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার করে আসছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববারও তেহরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একই কথা বলেন তিনি। 12 দিনের যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের আনুগত্য ইরান কখনোই মেনে নেবে না। খামেনি দাবি করেন, যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি তেহরানের পরবর্তী শাসন ব্যবস্থা জন্য তার একজন শাহ নির্ধারণ করে ফেলেছিল বলেও মন্তব্য করেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা অমীমাংসিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান ইরান যেন তাদের আনুগত্য মেনে চলে, কিন্তু এমন অপমানজনক দাবি ইরানি জাতিকে গভীরভাবে আহত করেছে। যারা এমন ভ্রান্ত আশা পোষণ করে, এদেশের জনগণ সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। মঙ্গলবার আবারও হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি হোসেন শরিয়াত মাদারি জানান, তেহরান পশ্চিমা জাহাজ চলাচলে বিধিনিষেধ দিলে প্রতি ব্যারেল তেলের দাম $200 ছাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ইউরোপের উপর অর্থনৈতিক আঘাত আসবে বলে শঙ্কা জানান তিনি। তবে ওয়াশিংটনের দাবি, হরমুজ বন্ধ করা ইরানের জন্যই হবে আত্মঘাতী। যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিবের সঙ্গে তেহরান যুদ্ধবিরতিতে নেই। তিনি দাবি করেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করেনি খামেনি প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি 3.5% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস। ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই উত্তেজনা। এবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে তেহরান কোনো যুদ্ধবিরতিতে নেই। জুনের হামলার পর কোনো পক্ষের সঙ্গেই লিখিত কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি বলে দাবি করেন ইয়াহিয়া। তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, যে কোনো সময় নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের এই উপদেষ্টা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হলো ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তাই ইরানকেও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের কূটনীতি, মিডিয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার আক্রমণ নীতি শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সাফাবি।
বিশ্লেষকরা বলছেন জুন মাসের যুদ্ধে ইসরায়েল তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করতে পারেনি। উল্টো 22 দফা পাল্টা হামলায় ইরান দেখিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হাতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি বলেও দাবি সামরিক কর্মকর্তাদের। যুদ্ধের খেসারত গুনছে ইসরায়েল। দেশটির অর্থনীতি 3.5% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ধ্বংস হয়েছে প্রায় 35,000 ভবন। ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা জানান এমন ক্ষতির পর আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে। ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির জ্বালানি সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা। এতে 6 জন নিহত হন, আহত হয়েছেন অন্তত 18 জন। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক ঘিরে ফেলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুদেশের সরকার প্রধান। এসবের মধ্যেই যুদ্ধ করতে অস্বীকারী সেনাদের রুশ সরকার হত্যা ও নির্যাতন করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা সহ বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। হামলার পর ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কিয়েভের কর্মকর্তারা জানান এই হামলা দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধতা তৈরি করেছে। বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহরে প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান জানান, সরবরাহ ও উদ্ধারপথ সুরক্ষিত রাখা এবং শহরে প্রবেশ করা রুশ বাহিনীকে নির্মূল করাই এখন তাদের মূল লক্ষ্য। এ সময় শহরটি ঘিরে ফেলার দাবি প্রত্যাখ্যান করে সেনাপ্রধান জানান তিনি নিজে সেখানে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করেছেন। এদিকে নিজ দাবিতে অনল রাশিয়া। এমনকি ঘিরে রাখা ইউক্রেনের পোক্রোভস্ক, দিমিত্রভ ও কুপিয়ানস্ক শহরে যেসব সাংবাদিকরা গিয়ে পর্যবেক্ষণ করতে চান তাদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন পুতিন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনীয় প্রচারণা বা উস্কানিমূলক কার্যকলাপ না করার শর্তে আন্তর্জাতিক ও ইউক্রেনীয় মিডিয়াও কিয়েভের সেনাদের সঙ্গে কথা বলতে পারবে। এমনকি ওই সময় 6 ঘন্টা যুদ্ধ স্থগিত রাখা হবে। ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকারীদের রাশিয়ার সেনারা নির্যাতন এমনকি হত্যা করছে বলেও গণমাধ্যমে তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, সৈন্যদের সাক্ষ্য, নিহতদের আত্মীয়দের কথা, ফাঁস হওয়া অডিও এবং সরকারি অভিযোগের রেকর্ড ব্যবহার করে অন্তত শতাধিক রাশিয়ার সৈন্যকে চিহ্নিত করা হয়েছে, যারা তাদের সহকর্মীদের হত্যা, নির্যাতন অথবা শাস্তি দেওয়ার অভিযোগে জড়িত। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নতুন নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি দৃশ্যমান। আগামী বছরে রাশিয়ার ক্ষতি অন্তত $50 বিলিয়ন হতে পারে। এটাই রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চাপে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত। জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই ডোনেস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 1,70,000 সেনা। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভান্ডারে প্রভাব পড়বে না, তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান, পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ায় গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এ বছর এখন পর্যন্ত রাশিয়ার ভেতর 160টির বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ায় 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের।
যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু। উত্তর ইউক্রেনের ঝিতোমিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে 2025 সালে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেশি। শুধু ড্রোন হামলায় 1/3 মৃত্যুর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া চীন। এই সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেন রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান। একই সুরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার অবশ্যই মানতে হবে। 33 বছর বন্ধ থাকার পর হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা শুরুর অনুমোদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব পরাশক্তিগুলো নিজেদের কৌশল ঠিক করতে এখনই উঠে পড়ে লেগেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু শক্তিধর দেশগুলো। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান বলেন, এ সিদ্ধান্ত নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এটিকে বিপজ্জনক উস্কানি বলেও আখ্যা দেন তিনি। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বিশ্বে বর্তমানে 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে বড় ভান্ডার হিসেবে রাশিয়ার আছে এ ধরনের প্রায় 5,500 অস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,000-এর বেশি। এই দুই দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% মালিক। চীনের হাতে আছে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ায় এই সংখ্যা আবার বাড়ার শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া কখনোই উত্তর কোরিয়ার কূটনৈতিক অংশীদার হতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং। সিউল সরকারকে দুমুখ আখ্যা দিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সামরিক মহড়া চালিয়ে পিয়ংইয়ং এর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কথা বলা অর্থহীন। যদিও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া। 18,000 দক্ষিণ কোরীয় সেনা সদস্য নিয়ে চলমান এই মহড়া শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যে আয়োজিত, এমন দাবি সিউল প্রশাসনের। তবে উত্তর কোরিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিনদের সঙ্গে সামরিক মহড়া চালানোয় ক্ষুব্ধ পিয়ংইয়ং। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, দক্ষিণ কোরিয়া কখনোই উত্তর কোরিয়ার কূটনৈতিক অংশীদার হতে পারবে না। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালানোর পাশাপাশি সিওল ও পিয়ংইয়ং এর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে দুমুখ আখ্যা দেন। বলেন, মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও আসলে বেপরোয়া আক্রমণের মহড়া চালাচ্ছে দেশটি। কিম ইয় জং অভিযোগ করেন, সিউল দশকের পর দশক ধরে উস্কানিমূলক নীতি চালিয়ে যাচ্ছে। এর আগে কিম জং উন নিজেও যৌথ মহড়াকে যুদ্ধ উস্কানোর সুস্পষ্ট বার্তা বলে অভিহিত করেন এবং দ্রুত পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ক্ষমতায় এসে সীমান্তে প্রচার স্পিকার সরানো, 2018 সালে সীমান্ত উত্তেজনা কমানোর চুক্তি আংশিকভাবে পুনরায় চালুর উদ্যোগের মতো বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবু বিশ্লেষকরা বলছেন, যৌথ মহড়া বন্ধ না হলে শান্তি প্রক্রিয়ার কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এই ধরনের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। তবে যে কোনো হুমকির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে সিউল। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখার নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার পিচ সাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম। 2 ঘন্টার বেশি সময় আকাশে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো। এই পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জনচন। তিনি বলেন, দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এ ধরনের পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৌশলগত সক্ষমতা যাচাই এবং শত্রুদের সামনে উত্তর কোরিয়ার শক্তি তুলে ধরতেই তাদের পরীক্ষা বলেও জানান ওই শীর্ষ কর্মকর্তা।
তবে দক্ষিণ কোরিয়া বলছে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি আগে থেকেই শনাক্ত করা হয়েছিল। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যেকোনো উত্তেজনার বিরুদ্ধে জবাব দিতে সিউল প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। উত্তর কোরিয়ার এমন সময় এ পরীক্ষা চালালো যখন এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে বর্তমানে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিম বলেছেন ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি সুন্দর হলেও আলোচনায় ফিরতে হলে প্রথমে ওয়াশিংটনকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত ত্যাগ করতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নিজেদের অবস্থানে অটল থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানান দিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ভেনেজুয়েলাকে ঘিরে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ আর যুদ্ধ বিমানের উপস্থিতি নতুন করে জাগিয়েছে হামলার আশঙ্কা। তবে এখনই কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধ জাহাজ। ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলা বলছে এসব সামরিক প্রস্তুতি মূলত নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের অজুহাত। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র তার দেশকে মাদক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে। যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া, চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানান নতুন রাডার সিস্টেম, বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহেও চলছে আলোচনা। এদিকে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সতর্ক অবস্থায় সেনা মোতায়েন জোরদার করেছে। স্থানীয় গণমাধ্যম জানায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে যদি না সরাসরি নিরাপত্তা হুমকির প্রমাণ মেলে। তারা মনে করছেন এটি সরাসরি যুদ্ধ নয়, তবে ওয়াশিংটনের চাপের কূটনৈতিক কৌশল মাত্র। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাফ জানিয়েছেন এক দেশে দুই ব্যবস্থা প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানান ডং জুন। বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাফ জানিয়েছেন এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিং-তে আরো বলেন তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলা বারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। গাজার গণহত্যায় মদদ দিয়েছে ভারতের টাটা গ্রুপ। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালাম। সংস্থাটির প্রতিবেদন বলছে, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, সামরিক আগ্রাসনে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহ করেছে ভারতীয় প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টাটা গ্রুপ। 2023-এর 7 অক্টোবরের রাতে ইসরায়েলের উপর হামাসের হামলার পর থেকেই তেল আবিবের প্রতি নমনীয় হতে দেখা যায় ভারতকে। ইসরায়েলের ওপর হওয়া তথাকথিত অবিচার বিষয়ে প্রতিনিয়ত সহমর্মিতা দেখিয়ে গেছে মোদী প্রশাসন। যেখানে নিরীহ গাজাবাসীর আর্তনাদ ও ধূলিসাৎ হয়ে যাওয়া শহরগুলো নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি নয়াদিল্লিকে। উল্টো এবার গাজায় হওয়া আগ্রাসনের সঙ্গে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উঠে এসেছে গণমাধ্যমের সামনে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালামের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, নজরদারি ও সামরিক আগ্রাসনের সঙ্গে ভারতের টাটা গ্রুপ ওতপ্রোতভাবে জড়িত। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহের মাধ্যমে আগ্রাসনের জ্বালানি জুগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। তাই তাদের ভারত ইসরায়েল বন্ধুত্বের মূল সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি টাটা গ্রুপ। সালামের প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর ব্যবহৃত F-16 যুদ্ধ বিমানের ডানা ও AH-64 আপাশে অ্যাটাক হেলিকপ্টারের ফিউজলেজগুলো টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বে ব্যারাক 8 ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও সরবরাহ করে। স্থলযানের ক্ষেত্রে টাটা মোটরস ও তার সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তেল আবিবকে MDT ডেভিড হালকা সাজোয়াযানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেয়, যেগুলো পশ্চিম তীরে দখলদারি অভিযান চালাতে ব্যবহৃত হয়। ফিলিস্তিনে ইসরায়েলি নজরদারিতে ব্যবহৃত ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রজেক্ট নিম্বাস সরবরাহ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। প্রতিবেদন অনুযায়ী ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে উঠছে তাতে টাটা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। যদিও তাদের যুদ্ধভিত্তিক অর্থনীতিকে দাতব্য কার্যক্রম ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়। এই অবস্থায় এই অংশীদারিত্বের পেছনে পুঁজিবাদী মনোভাব, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইহুদিবাদের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শের মিলই কারণ বলে উল্লেখ করা হয়েছে। গাজায় 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তবে বেশিরভাগ মরদেহই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। তুরস্কে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধ ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে এরদোয়ান সরকার। রাজধানী আঙ্কারায় আলতাই ট্যাঙ্ক উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশীয় প্রতিরক্ষা শিল্প স্বনির্ভরতার নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি। প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক ও 10টি নতুন প্রজন্মের সাজোয়া যান উৎপাদনের পরিকল্পনা রয়েছে তুরস্ক সরকারের। তুরস্কের রাজধানী আঙ্কারায় বিএমসি কারখানায় আলতাই ট্যাঙ্ক তৈরির কারখানা উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দীর্ঘ পরীক্ষামূলক পর্যায় শেষে এই ট্যাঙ্কগুলো সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আলতাই ট্যাঙ্ক তুরস্কের প্রযুক্তিতে নতুন এক যুগের সূচনা করেছে বলে জানান এরদোয়ান। ট্যাঙ্কের সক্ষমতা যাচাইয়ে এরই মধ্যে 35,000 কিলোমিটার সড়কপথে পরীক্ষা ও 3,700টি লাইভ ফায়ার ট্রায়াল সম্পন্ন হয়েছে। আলতাই ট্যাঙ্কে সংযোজিত হয়েছে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার ও ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি, যা দূরপাল্লায় নির্ভুল লক্ষ্য ভেদে আঘাত হানতে সক্ষম। প্রকল্প অনুযায়ী 250টি আলতাই ট্যাঙ্ক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে, যার ভেতর 85টি T1 এবং 165টি T2 ট্যাঙ্ক। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা 20% নিচে নেমে এসেছে, যা 2 দশক আগে ছিল 80%-এরও বেশি। বিএমসি কোম্পানির কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎপাদন। কারখানাটির আয়তন প্রায় 8,40,000 বর্গমিটার, যার মধ্যে 63,000 বর্গমিটার জুড়ে রয়েছে ইনডোর প্রোডাকশন লাইন। এই কারখানা থেকে প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক ও 10টি আলতুক সাজোয়া যান তৈরি হবে। এতে কর্মরত থাকবেন 1,500-এর বেশি প্রযুক্তিবিদ ও কর্মী। নরকে রূপ নিয়েছে সুদানের আল-ফাশির শহর। আধা সামরিক বাহিনী আরএসএফ দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন 2,000-এর বেশি মানুষ। যৌন সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। গৃহযুদ্ধে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। মানবিক সহায়তা ছাড়া সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অর্থ ও অস্ত্র দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো। একসময় প্রাণচঞ্চল শহর সুদানের আল-ফাশির এখন মৃত্যুকূপে পরিণত। আধা সামরিক বাহিনী আরএসএফ নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের উপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন সবই এখন নিত্যদিনের ঘটনা। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ। খাদ্য ও ওষুধের অভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের শঙ্কা। আরএসএফ এর এক কমান্ডার অবশ্যই এসব অভিযোগকে মিডিয়ার অতিরঞ্জন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে এটি সরকারের ব্যর্থতা ঢাকতে বানানো গল্প। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দারফুর অঞ্চলে এখন পর্যন্ত বাস্তুচ্যুত প্রায় 12 লাখ মানুষ। প্রতিবেশী দেশ চাঁদে আশ্রয় নিয়েছে আরো 2.5 লাখ শরণার্থী। ডক্টরস উইদাউট বর্ডার্স জানাচ্ছে, অপুষ্টি ও পানির অভাবে মারা যাচ্ছে বহু শিশু। জাতিসংঘের খাদ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সহায়তা না বাড়ালে এই সংকট রূপ নেবে ভয়াবহ দুর্ভিক্ষে। এই পরিস্থিতিতে পশ্চিমাদের অভিযোগ, আরএসএফকে অস্ত্র ও অর্থ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ রাখা উচিত। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউএই। শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। গত মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই মিলে যে 3 মাসের মানবিক বিরতির প্রস্তাব দিয়েছিল তা বাস্তবায়ন হয়নি। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালোর ক্ষমতার লড়াই এখন পুরো দেশকে গ্রাস করে ফেলেছে।
2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর এক সময়কার সহযোগী এই দুই নেতা পরিণত হয়েছেন রক্তক্ষয়ী শত্রুতে। সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার বিরোধ থেকে গৃহযুদ্ধের সূত্রপাত। জাতিসংঘ মহাসচিব বলেন, সুদান এখন নরকে পরিণত হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি থামানো না যায়, আফ্রিকার সিংহ জুড়ে ছড়িয়ে পড়বে নতুন অস্থিতিশীলতার ঢেউ।